নমস্কার, আমি রাজীব। আপনারা দেখছেন আনন্দ বাংলা, বাংলার আনন্দ বাংলার ঘরে। আজকে ডক্টর স্টের বিশেষ দিনে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন দুজন বিশিষ্ট ডাক্তারবাবু। আমাদের একদিকে রয়েছেন বিখ্যাত চক্ষুরোগ বিশেষজ্ঞ ডক্টর সুপ্রিয় দেব মহাশয়, নমস্কার স্যার। এবং অন্যদিকে রয়েছেন এবং নামজাদা একজন ডাক্তারবাবু, সাইকিয়াট্রিস্ট ডক্টর অয়ন মাইতি মহাশয়, নমস্কার স্যার। এবং এই অসাধারণ দিনে অবশ্যই ডাক্তারবাবুকে অবশ্যই জানাবো হ্যাপি ডক্টরস ডে। স্বাভাবিকভাবেই আমরা জানি আমাদের বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু দিন এই 1 জুলাইকে নিয়েই কিন্তু আমাদের এই ডক্টরস ডে। যে ডাক্তার হিসেবে তিনি তার নাম যশ খ্যাতিটা শুধু বাংলা নয়, গোটা ভারতবর্ষ এবং বিশ্বের দরবারে তার প্রতিভাটাকে বিকশিত করেছিলেন। ওনারই ভাবধারায় আদর্শে আজকে ডক্টরস ডে দিনে সমস্ত ডক্টর কুলকে আমার শ্রদ্ধা জানাই আমাদের আনন্দ বাংলা চ্যানেলের তরফ থেকে। এবং তৎসহ আমাদের মধ্যে যে দুই বিশিষ্ট ডাক্তারবাবু এসে উপস্থিত হয়েছেন ওনাদেরও আজকে শ্রদ্ধা জানাই। ওনারা একজন শুধু ডাক্তারই নয়, ওনারা সত্যি আজ বর্তমান করোনা মহামারী পরিস্থিতিতে করোনার যোদ্ধাও বটে। আমি সরাসরি ডক্টর সুপ্রিয় বাবুর কাছে চলে যাব। উনি একজন বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ। বর্তমান দিনে চোখ একটা মানুষের একটা প্রধান জিনিসও যদি বলা যায় স্বাভাবিকভাবেই। ডাক্তারবাবুর কাছে আমার প্রথম প্রশ্ন, এই বিশেষ দিনে আজকে ডক্টরস ডে আপনার যদি অনুভূতিটা আনন্দ বাংলা চ্যানেলের কাছে যদি বলেন ডাক্তারবাবু। আজকে ডক্টরস ডে 1 জুলাই। এই দিনে আমি আমাদের প্রবাদ প্রতিম ডক্টর বিধানচন্দ্র রায়কে আমার আন্তরিক শ্রদ্ধা জানাতে চাই। এই একটা দিন যেদিনকে ডাক্তারদের সত্যি আমাদের নিজেদের মনে হয় যে হ্যাঁ, আমরা মানুষের কাছে আছি। মানুষ এদিনকে এত আমাদেরকে উইশ করে, সবাই আমাদেরকে ভালোভাবে খুব অনুপ্রাণিত করার চেষ্টা করে। ডক্টরদের দিনে এই দিনকে নিজেকে ডাক্তার হিসেবে আমার যথেষ্ট গর্ব অনুভূত হয়। এই দিনটার জন্য আমাদের সারা বছর ধরেই অপেক্ষা করতে হয় যে এই দিনটা কবে আসবে, যেদিনকে আমাদের মনে হবে যে আমরা ডাক্তার বলে সমাজে আমাদের যে আলাদা একটা পরিচিতি আছে, সেই পরিচিতিটাকে আমরা প্রতি বছর নতুন করে এই দিনটাতে একটা অনুভব করতে পারি। একদম একদম ডাক্তারবাবুর কথায় এই সুরই ভেসে উঠলো। আমি মনে করি ডক্টরস ডে হয়তো শুধু একদিনেই হয়তো উদযাপন করা হয়, ওনাদের মনে রাখা হয়। আমরা ভাবি ভগবানের পরের স্থান যদি থাকে, যদি আমাদের জীবন রুদ্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়, সেখানে কিন্তু জীবনের দুয়ার খুলে দেয় কিন্তু ডাক্তারবাবুরাই। ওনারা নতুন জীবন আমাদের দান করেন। তো ওনাদের জন্য অবশ্যই 365টা দিনই ডক্টরস ডে হোক। এবং আমাদের ভালোবাসা, শ্রদ্ধা, প্রণাম অবশ্যই ডক্টরবাবুদের কাছে থাকবেই। এবং আমাদের মধ্যে আরেকজন প্রিয় মানুষ এবং ডাক্তারবাবু সাইকিয়াট্রিস্ট ডক্টর অয়ন মাইতি মহাশয় রয়েছেন। ওনার কাছে আমার প্রশ্ন থাকবে, ডাক্তারবাবু আনন্দ বাংলার দর্শকদের জন্য আপনি একজন মনোরোগ বিশেষজ্ঞ, তো ডক্টরস ডের বার্তাটা যদি কিছু বলেন। আজকে 1 জুলাই বিখ্যাত বাঙালি চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন, এবং আমরা এটাকে ডক্টরস ডে বলে উদযাপন করি। ডক্টরস ডে শুধু আমাদের ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতেই কোনো না কোনো সময় বিভিন্ন তারিখে উদযাপন করা হয়। এটি শুরু হয়েছিল 1933 সালে জর্জিয়াতে। এই একটি দিনের তাৎপর্য, এখানে সমস্ত স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, নার্সিং স্টাফ এবং সমস্ত হসপিটাল, সরকারি বেসরকারি হসপিটালে নিযুক্ত স্বাস্থ্যকর্মীদের অনুপ্রেরণার একটা দিন। এই দিনের মাধ্যমে আমরা নিজেরা অনুপ্রাণিত হই এবং আমাদের রোগী, পেশেন্টের পরিবার, তাদের সঙ্গে আমরা যতটা সম্ভব আধ্যাত্মিক সম্পর্ক, ইন্টারপার্সোনাল রিলেশনশিপটা অনেকটাই সুদৃঢ় করতে পারি। এই একটা দিনে বিভিন্নভাবে অনুষ্ঠিত হয়ে থাকতে পারে। কোথাও মেডিকেল ক্যাম্প করা হয়, কোথাও ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়। আমাদের বিভিন্ন জায়গা থেকে অভিনন্দনের বর্ষণ আসে। এই ডক্টরস ডে এমন একটা ডে যাতে আমরা অনুপ্রাণিত হয়ে প্রতিটি দিনই আমরা নিষ্ঠা এবং সততার সঙ্গে যেভাবে কাজ করে আসছি, আমরা সেইভাবেই যাতে কাজ করে যেতে পারি। একদম অসংখ্য ধন্যবাদ জানাই স্যারকে। অসাধারণভাবেই স্যার ডক্টরস ডের তাৎপর্য বললেন, যেখানে ডক্টর বিধানচন্দ্র রায় যেখানে ওনার জন্মদিন এবং মৃত্যুদিনটাকেই
বিশেষ রূপে পালন করা হয় এবং 1 জুলাই এমন একটা বিশেষ দিন। আমরা জানি আমরা এমন একটা জায়গায় বসবাস করি ডাক্তারবাবু, মানে পূর্ব মেদিনীপুরের একদম বিখ্যাত জায়গা যে দীঘা আমরা জানি, আমরা অনেকেই হয়তো জানি না বা অনেকেই জানেন আগে দীঘার পূর্ব নাম ছিল বীরকুল, আমরা বর্তমান যাকে দীঘা রূপে জানি। ওই দীঘা নামকরণ কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায় দিয়েছিলেন, যে দীঘা এতটাই আমাদের কাছে জনপ্রিয়। এবং তার সাথে সাথে ওনার মায়ের নাম অনুসারে ওনার ওঘর কামিনী হাসপাতাল যেটি দীঘায় রয়েছে, ওটি ডক্টর বিধানচন্দ্র রায়ের মায়ের নাম অনুসারে। এটা সত্যি আমাদের কাছে একটা চরম অসাধারণ একটা গর্বের মুহূর্ত। বা আজকে এই মহতি দিনে আমরা ডক্টর বিধানচন্দ্র রায়কেও নম্র নতিতে শ্রদ্ধা জানাবো, এটা আমাদের কাছে পরম পাওয়া। এবং দুজন বিশিষ্ট মহান ডক্টরকেও আমরা পেয়েছি, ওনাদেরকেও আমরা নম্র নতিতে আজকের দিনে শুধু ডাক্তাররা রোগীর সাথে কথা বলেন, তাদের সমস্যাগুলো তুলে ধরেন। আমরা ডাক্তারবাবুর কাছে আজকে শুধুই ডাক্তারদের শুধু শ্রদ্ধা জানানো ছাড়া একটা দিনই মনে হয় ওনাদের ফুসরত দেওয়ারও সময়, এবং একটু হাঁপ ছেড়ে ওনারা যেন মুক্ত আলো নিতে পারেন, নিজেদেরকে একটু ডাক্তার হিসেবে নিজেকে উন্মুক্ত আকাশে বিকশিত করতে পারেন। এটাই তো পাওয়া, এটাই তো জীবন। আমার পরবর্তী প্রশ্ন থাকবে আমাদের প্রিয় ডাক্তারবাবু, চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তার সুপ্রিয় দে মহাশয়ের কাছে। ডাক্তারবাবু, আমরা প্রত্যেকেই হয়তো কোনো না কোনোভাবে বিভিন্ন সময় চোখের সমস্যায় আক্রান্ত হই বা পড়ি, সেটা বয়স তো মানে না স্যার। তো আমরা চোখের যত্নটা নেব কিভাবে, স্পেসিফিকভাবে আগে থেকেই যে সমস্যা পড়তে পারি? চোখের যত্ন হিসাবে কিন্তু কোনো চোখের বেশ কিছু জিনিসপত্র যেগুলোকে আপনি কোনোভাবেই অ্যাভয়েড করতে পারবেন না। যেমন বয়স হলে মানুষের চোখে চালচে হবে, নিয়ার ভিশনে প্রবলেম হবে, বা বয়স হলে মানুষের চোখে ছানি হবে, এগুলোকে আপনি কোনোভাবেই অ্যাভয়েড করতে পারবেন না। বা কারোর চোখে যদি পাওয়ার থাকে, সেই পাওয়ারটাকে কোনোভাবেই কোনো ওষুধ দিয়ে বা কোনো প্রিকশন নিয়ে সেই পাওয়ারটাকে আমরা অ্যাভয়েড করতে পারি না। আমরা চোখের আই হেলথ সুস্থ রাখা বলতে আমরা যেটা বলি যে ছোটবেলা থেকে গ্রিন লিফি ভেজিটেবল মানে ভিটামিন এ সমৃদ্ধ খাবার দাবার খাওয়া এবং আই হাইজিনটাকে ঠিক করে রাখা। মানে এখনকার দিনে এনভায়রনমেন্টাল পলিউশন এত বেড়ে গেছে যে একদম ছোট বাচ্চা থেকে চোখে প্রচন্ডভাবে অ্যালার্জি হচ্ছে। তো সেই অ্যালার্জিটাকে অ্যাভয়েড করার জন্য চোখটাকে বারবার ধরে ধুয়ে রাখা এবং ধুলোবালি যতটা সম্ভব আই হাইজিন মেনটেন করা। মানে বাচ্চাদেরকে একটু বোঝানো যে যাতে বারবার ধরে নোংরা হাত চোখে না দেয় এবং ধুলোবালিটা যতটা সম্ভব যার অ্যালার্জি আছে তার ক্ষেত্রে অ্যাভয়েড করে চলা এবং জল দিয়ে রেগুলারলি চোখটাকে ধুয়ে রাখা। এবং এখনকার দিনে যেটা মেন প্রবলেম, যেটা ইলেকট্রনিক মিডিয়া, আজকালকার দিনে ইলেকট্রনিক মিডিয়া ছাড়া আমরা একটা দিনও চিন্তা করতে পারি না। মোবাইল, টিভি, ল্যাপটপ ছাড়া আমরা একটা দিনও চিন্তা করতে পারি না। যার জন্য নর্মাল আমরা আজ থেকে 20 বছর আগে আয়ের জন্য যেভাবে চিন্তা করতাম, এখনকার দিনে ইলেকট্রনিক মিডিয়া আসার জন্য আয়ের উপর আরো বেশি করে স্ট্রেন পড়ছে, বিশেষ করে বাচ্চাদের। একদম আজকে এই কোভিড সিচুয়েশনে বাচ্চাদের চোখের উপর প্রচন্ডভাবে স্ট্রেন পড়ছে, কারণ সমস্ত কিছুই অনলাইন, বাধ্যতামূলক করতেই হবে। যেরকম ভাবে চোখটারও খেয়াল রাখতে হবে, সেরকম পড়াশোনাটাও চালিয়ে যেতে হবে। তো সেই ক্ষেত্রে যতটা সম্ভব বাচ্চাদেরকে মানে খুব নেসেসারি কারণ ছাড়া মোবাইল বা ট্যাবলেট দেখা থেকে বিরত রাখা, বিশেষ করে গেম খেলা বা ইউটিউব দেখা, এগুলো থেকে বিরত রাখা যতটা সম্ভব, যাতে যতটা সম্ভব স্ট্রেস কমে চোখের ওপর। এবং বাচ্চাদের এই যে আমাদের মোবাইল বা ট্যাবলেট থেকে যে ব্লু লাইট বেরোয়, সেই ব্লু লাইট ফিল্টারের জন্য কিছু গ্লাস বেরিয়েছে। ব্লু লাইটটাকে যাতে ফিল্টার হয়, ব্লু লাইটটা চোখের পক্ষে ক্ষতিকারক। যে ব্লু গার্ড দেওয়া চশমা, যদি কোনো পাওয়ার থাকে বা পাওয়ার ছাড়াও ব্লু গার্ড দেওয়া চশমা, যতটা সম্ভব ব্রাইটনেসটা, মোবাইল বা ট্যাবলেটের ব্রাইটনেসটাকে কম করে রাখা, এই ধরনের প্রিকশন গুলো নিলে আমরা কিছুটা চোখের প্রতিনিয়ত যে সমস্যাগুলো হয়ে থাকে, মাথা যন্ত্রণা বা চোখ থেকে জল পড়া, অ্যালার্জি, এগুলো থেকে কিছুটা অন্তত প্রিভেন্ট করতে পারি। কিন্তু একদম এইটা করলে চোখটা আর কোনোদিনও চোখে পাওয়ার আসবে না, বা এটা করলে চোখে কোনোদিনও ছানি পড়বে না, এই ধরনের চিন্তা ভাবনাগুলো কিন্তু অবাস্তব চিন্তা ভাবনা। একদম 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 মানে সাধারণ জিনিসগুলো যদি আমরা সাবধানতা কিছুটা অবলম্বন করি, তাহলে সমাধানের রাস্তা হয়তো হবে। মানে আমরা আধুনিক জীবনে র্যাট রেসে এগিয়ে চলেছি, স্বাভাবিকভাবেই আমরা ইয়াং এজের ছেলেরা যারা আছি, আমরা ম্যাক্সিমাম যারা আইটি সেক্টরে কাজ করছি কম্পিউটারের সামনে,
তো ম্যাক্সিমাম যে সেক্টরই কাজ করুন না কেন, যেটা আপনি তুলে ধরলেন ডাক্তারবাবু, যে মোবাইল আমরা প্রচুর ইউজ করছি, ট্যাব প্রচুর ইউজ করছি, এবং সেটা দীর্ঘক্ষণ রাতের পর রাত জেগে আমরা মোবাইল ইউজ করছি, যেটা আপনার মতো মানে আপনি যেটা বললেন, এবং সেটা বাচ্চারা স্যার প্রচন্ডভাবে এফেক্টেড হচ্ছে, যে মোবাইল না দেখে খাবো না আমি, এমনই একটা টেন্ডেন্সি হয়ে যাচ্ছে। ইন্টারনেট অ্যাডিকশন। হ্যাঁ, এটা এবং সেটা মানে অবশ্যই মানে মনস্তত্ত্বের ডাক্তারবাবু আছেন, উনিও সেটা বলবেন যে মোবাইল না দেখলে আমি খাবো না, এই যে টেন্ডেন্সি, এটা কিন্তু আদবে ওর আই এফেক্টেশন করছে, এবং ওটাই Definitely. বাচ্চা ছেলেদের চোখের ক্ষেত্রে ওটা এবং affect এখনকার করছে। দিনে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অনেক কম বয়স থেকে পেশেন্টদের পাওয়ার লেগে যায়। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। তো এবার আসছি আমাদের আরেকজন প্রিয় ডাক্তারবাবু, ডাক্তার অয়ন মাইতি মহাশয়ের কাছে। তো ডাক্তারবাবুর কাছে স্পেসিফিক প্রশ্ন, বর্তমান দিনে আমরা করোনার প্রথম ঢেউ পেরিয়েছি, দ্বিতীয় ঢেউ প্রায় হয়তো অতিক্রান্তের পথে, আবার শুনছি করোনার তৃতীয় ঢেউ আসবে। তো এই পরিস্থিতিতে আমরা অনেকেই গৃহবন্দী, অনেকেই বাধ্য হয়ে কাজের সূত্রে বেরোচ্ছি, তবু মন ভালো নেই। কবির কথায় বলতে হয়, এই মৃত্যু উপত্যকা আমার দেশ না। আপনার ডাক্তারবাবুরা হয়তো সেই মৃত্যু মিছিল কোভিড যোদ্ধা হয়ে প্রত্যক্ষ করছেন সামনে থেকে, আমরা হয়তো খবরের চ্যানেলে, টিভির পর্দায় শুধু দেখছি। তবু সাধারণ মানুষের সত্যি মন ভালো নেই, সেই বার্তাটা আপনি কি দেবেন? কিভাবে মানুষ ভালো থাকবে এই পরিস্থিতি মানসিকভাবে? গত 16 মাস ধরে আমরা গৃহবন্দী, একদম। আমাদের স্বাধীনতা মোটামুটি খর্ব হয়ে গেছে, কোনোভাবেই আমরা স্বাভাবিকভাবে থাকতে পারছি না। যদি আমরা শারীরিক দিক থেকেও স্বাভাবিক থাকি, মানসিক দিক থেকে আমাদের মনের মধ্যে একটা প্রচণ্ড অস্থিরতা। সারা বিশ্ব এখন অর্থনীতির সমস্যায় ভুগছে, কর্মসংস্থানের অভাব, শিক্ষা প্রতিষ্ঠান সবই বন্ধ। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে স্টুডেন্ট, ছোট বাচ্চা ছেলে মেয়ে, যারা সমস্ত স্বাধীনতা, তাদের মেন জায়গাটা হচ্ছে স্কুল, সেই শিক্ষা প্রতিষ্ঠান আজকে 16 মাস ধরে বন্ধ। একদম। ক্রমান্বয়ে দেখা যাচ্ছে পারিবারিক কলহ, মতের বিরোধ এবং অন্যান্য মানসিক সমস্যাগুলো গ্র্যাজুয়ালি আসছে। এক্ষেত্রে আমাদের একমাত্র উপায়, প্রথমত শারীরিক দিক থেকে আমাদের সুস্থ থাকতে হবে, মানে কোভিড প্রোটোকল আমাদের মেনটেন করতে হবে। প্রথম ঢেউয়ের সময় আমরা কোনো ভ্যাকসিন পাইনি, আমাদের সৌভাগ্য যে এটা পৃথিবীর এই প্রথম প্যান্ডেমিকে, যেটা 1 বছরের মধ্যে একটা ভ্যাকসিন আবিষ্কার হয়েছে। এই অদৃশ্য শত্রুর হাত থেকে বাঁচার একটাই আমাদের হাতিয়ার হচ্ছে ভ্যাকসিনেশন। আমরা যত তাড়াতাড়ি এই ভ্যাকসিনেশনের কাজটা করতে পারবো, তত তাড়াতাড়ি আমরা শারীরিক এবং মানসিক দিক থেকে অনেকটা নিশ্চিন্ত হতে পারি। এই মুহূর্তে আমাদের ডেফিনেটলি জীবনধারা পদ্ধতি কিংবা লাইফস্টাইল কিছুটা মডিফিকেশন দরকার, কারণ আমরা শারীরিক থেকে সুস্থ হলে মানসিক থেকে হয় ডিপ্রেশনে ভুগছি, কেউ অ্যাংজাইটিতে ভুগছি। বারে বারে হাত ধোয়া, স্যানিটাইজ ইউজ করা, মাস্কের ব্যবহার, এটা আমাদের মনের মধ্যে একটা অবসেশন, যেটা একটা অপ্রাসঙ্গিক দূষণ সম্পর্কে ভয়, বোধহয় কিছু একটা ক্ষতি হয়ে যাবে, কোথাও বোধহয় একটা আতঙ্কিত ভাবটা থেকে যাচ্ছে। এই জায়গার জন্য যেটা দরকার, যতটা সম্ভব ফ্যামিলি মেম্বারদের সঙ্গে আমাদের টাইম স্পেন্ড করা উচিত, পার্টিকুলারলি ছোট বাচ্চা, কারণ আজকে ওরা সবচেয়ে বেশি অসহায়। স্কুল বন্ধ, টিচার বন্ধ, খেলার মাঠে যাওয়া বন্ধ, যোগাসন, গান বাজনা প্রত্যেকটাই জিনিস বন্ধ। আপনি যাই মুখেই বলুন না কেন, অনলাইন আর অফলাইনের মধ্যে একটা বিশাল পার্থক্য থাকে। একটা শিক্ষক এবং টিচারের মধ্যে যে একটা আধ্যাত্মিক সম্পর্ক, সেটা কিন্তু গড়ে ওঠা সম্ভব নয় মোবাইল কিংবা ল্যাপটপের মারফত। আমাদের যতটা সম্ভব ফ্যামিলিতে সময় দেওয়ার দরকার থাকে, প্রয়োজন ছাড়া ডেফিনেটলি বাইরে বেরোনো উচিত নয়। তাহলেও গেট টুগেদার তো অবশ্যই করা এই মুহূর্তে উচিতই নয়। যতটা সম্ভব নিজেরা নিজেদের মধ্যেই থাকা ভালো। অপ্রয়োজনীয় কলহ কিংবা বিভেদটাকে যতটা সম্ভব পারিবারিক কলহ থেকে মিটিয়ে নেওয়াটা সবচেয়ে দরকার। এবং এক্ষেত্রে একটি জিনিস কিন্তু খুব ম্যাজিকের মতো কাজ দেয়, সেটা হচ্ছে নিয়মিত যোগ ব্যায়াম, যোগাসন। স্নায়বিক এবং মানসিক দৃঢ়তা কিন্তু অনেকটাই বাড়ায়। আপনার যদি মন মেজাজ খুবই খারাপ থাকে, আপনি আপনার পরিচিত ফেভারিট আপনার গান শুনুন, নাচ করতে পারেন, যে কোনোভাবে আপনাকে সময়টা কাটাতে হবে। কারণ মানুষের এখন কর্ম বিমুখতাটা এতটাই বেড়ে গেছে, বেসিক্যালি এখন আমরা একটা অলসতার মধ্য দিয়ে কাটাচ্ছি, কোনো রকমে যাচ্ছি, কিছু কাজ করছি, তারপরে জীবনযাপনটা করে যাচ্ছি। এই পরিস্থিতি আশা করা যাচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই কিছুটা হলেও আমরা মুক্তি পাবো, কারণ এখনো পর্যন্ত সমীক্ষা বলছে প্রায় 35 কোটি মানুষের টিকা দেওয়া হয়েছে। এবং আমাদের দেশ, যেটাকে বলা হয় ইন্ডিয়া ইজ দ্য কান্ট্রি অফ ভ্যাকসিনেশন অ্যান্ড ফার্মাসি, আমাদের সৌভাগ্য যে আমাদের হাতের কাছে দুটো শক্ত হাতিয়ার পেয়েছি, কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন, এবং যেটা অত্যন্ত কার্যকরী। কিন্তু এটা ঘটনা যে সব ক্ষেত্রে আমরা এই মানসিক সমস্যাটা অ্যাভয়েড করতে পারি না। কিছু কিছু ক্ষেত্রে যখন ডিপ্রেশন, মানসিক হতাশা ভাব, অবসাদ ভাব খুব বেশি মাত্রায় বেড়ায়,
তখন কিন্তু আমাদের পেশাদারি সাহায্য নেওয়াটা খুব দরকার হলে কিছুদিন ওষুধপত্র খাওয়া দরকার। এটা শুধু ছোট বাচ্চা না, এবং বৃদ্ধ বয়স্ক মানুষদের ক্ষেত্রেও এই একই সমস্যা হচ্ছে। সুতরাং দেখা যাচ্ছে প্রতিটি শ্রেণীর মানুষ কম বেশিভাবে মানসিকভাবে বিধ্বস্ত। সেটা আমরা কিছুটা নিজেদেরকে সাপোর্ট করব, এবং দরকার হলে কিছুটা পেশাদারিত্বের সাহায্য নেব। একদম, এটাই মানে স্বাভাবিকভাবেই ডাক্তারবাবু যেটা বললেন যে আমরা এই বর্তমান পরিস্থিতিতে, মহামারী পরিস্থিতিতে, আমরা আগেও এই মানসিক সমস্যা নিয়ে ছিলাম, কিন্তু এই বর্তমান করোনা মহামারী কিন্তু সেই মানসিক যে অসুস্থতাটাকে আরো বাড়িয়ে দিয়েছে, আরো ভাবে। একদম, তো সেই পরিস্থিতিতে অবশ্যই ডাক্তারবাবু যেটা বললেন যে ছাত্রছাত্রীরা তো প্রচুর এফেক্টেশন হয়েছে, এবং সাথে সাথে সাধারণ মানুষও। এবং আমরা তো লাইফ রেসে প্রচুর এগোচ্ছি, বা আমরা একে অপরকে হারানোর চেষ্টা বা প্রতিযোগিতার মধ্য দিয়ে বলুন, বা আমরা কর্মক্ষেত্রে বিশেষ করে আমরা প্রচুর কর্মহীন হয়ে পড়েছি। ওটাই তো, মানুষের জীবনে বিভিন্ন বহুমুখী সমস্যা থাকে, সেটা অবশ্যই ডাক্তারবাবু হিসেবে আপনি হাজারো সমস্যাগুলো ফিল করতে পারেন। তো এই যে ব্যাপার, তো সেখানে কিন্তু ডিপ্রেশন থেকে অনেক মানুষকে মৃত্যুর মুখোমুখি হতে দেখেছি আমরা চ্যানেলে। হ্যাঁ, আমরা চ্যানেলে খবর করতে গিয়েও ডাক্তারবাবু দেখেছি বর্তমান মহামারী পরিস্থিতিতে মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়েছে, ওরা মৃত্যুর পথটাও বেছে নিয়েছে। তো অবশ্যই মৃত্যু কখনোই সমাধান নয়। অবশ্যই ডাক্তারবাবু সেই আশার বার্তা দিলেন যে আমাদের সুস্থ থাকতে হবে, এবং অবশ্যই বড় একটা কথা বললেন, যোগ ব্যায়াম কিন্তু মানসিক শারীরিক সুস্থতাটা বজায় রাখবে। আমরা যতটা শারীরিকভাবে অসুস্থ, তার থেকে বেশি মানসিকভাবে অসুস্থ। বিল গেটসের একটা কথা আছে, উই বর্ন পোর, ইটস নট আওয়ার মিস্টেক, বাট উই ডেথ পোর, ইটস আওয়ার মিস্টেক। হ্যাঁ, আমরা গরিব হয়ে জন্ম নিতেই পারি, কিন্তু গরিব হয়ে মৃত্যুবরণ নৈবচ। কিন্তু সেই বার্তা ডাক্তারবাবু দিলেন যে সেই অভাব অনটনের বার্তা, সেটা মানসিক, শারীরিক, স্বাভাবিকভাবে পারিবারিক যাই হোক না কেন, পরিবারের সাথে যদি মিলেমিশে থাকা যায়, মানুষের যত অভাব দুঃখ থাকুক না কেন, সেখান থেকে দূর হতে পারে। মানুষের জীবনে চলার পথে সব কিছুই হতে পারে, এভরিথিং ইজ পার্ট অফ লাইফ, এটা কিন্তু ভাবতেই হবে। সেই প্রশ্নের সূত্র ধরে আমরা আমাদের প্রিয় ডাক্তারবাবু, চক্ষুরোগ বিশেষজ্ঞ সুপ্রিয় বাবুর কাছে যাব। ডাক্তারবাবুর কাছে প্রশ্ন, যে করোনার প্রথম ঢেউ যেখানে আমাদের আতঙ্ক তো অবশ্যই করিয়েছিল, যদিও আমরা চাই না চ্যানেলের তরফ থেকে আতঙ্ক করাতে, মানুষকে সচেতন হলেই জয় করা যায় করোনা। প্রথম ঢেউ আমরা টিকা পাইনি, ডাক্তারবাবু যেটা বললেন, কিন্তু আমরা দ্বিতীয় ঢেউতে টিকা পেলেও কিন্তু অনেক মানুষকে হারিয়েছি। যেখানে আমাদের প্রথম ব্যাপার অক্সিজেনের প্রচুর অভাব দেখা গিয়েছে, যেটা ফার্স্ট ঢেউতে ছিল না। দ্বিতীয় ঢেউতে আরেকটা ব্যাপার যেটা চোখের সাথেই রিলেটেড, যে চোখে নাকি সংক্রমণ হচ্ছে, যেটা নাকি ব্ল্যাক ফাঙ্গাস বলা হয়। ডাক্তারবাবু ওই ব্যাপারটা যদি কিছুটা বলেন আনন্দ বাংলার দর্শকদের। বেসিক্যালি ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিস, হ্যাঁ, এই রোগটা কিন্তু অনেকদিন ধরেই আমাদের পাঠ্য বইতে লেখা ছিল। মানে এটা শুধু করোনার জন্য আসেনি, আগে থেকেই ছিল। আচ্ছা, কিন্তু হয়তো এত ভাবে মানুষের চোখের সামনে আসেনি। হ্যাঁ হ্যাঁ, এখন করোনার জন্য, করোনার ডাইরেক্ট এফেক্ট হিসাবেই হোক, বা ইমিউনো কম্প্রোমাইজেশন মানে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয়ে যাওয়ার জন্য হোক, বা অক্সিজেন দেওয়ার জন্য হোক, যে কোনো কারণেই এই রোগটা একটা বাড়াবাড়ি দেখা যাচ্ছে। আচ্ছা, কিন্তু বেসিক্যালি কিন্তু মিউকরমাইকোসিস মানুষের মধ্যে ধারণা হয় সেটা ডাইরেক্টলি চোখে এফেক্ট করে, কিন্তু বেসিক্যালি কিন্তু এটা চোখে ডাইরেক্টলি এফেক্ট করে না। জিনিসটা আসে কিন্তু নাক থেকে সাইনাসের মাধ্যমে এটা অরবিটে ঢোকে, মানে আমাদের মানে চক্ষুর চারধারে যে বনি স্ট্রাকচার আছে সেটাকে বলা হয় অরবিট। সেই অরবিটের মধ্যে ঢুকে যদি ইনফেকশনটা ঢুকে যায়, তখন চোখের প্রবলেম শুরু হয়, এবং সেই প্রবলেমটা খুবই সিভিয়ার, এবং এটা খুবই ফাস্ট গ্রোয়িং ফাঙ্গাস। মানে কয়েক দিনের মধ্যে পেশেন্টের ভিশন লস থেকে শুরু করে মানে একদম চোখটা তুলে দেওয়ার মতো পরিস্থিতি চলে আসে। সুতরাং জিনিসটা নিশ্চয়ই ডেঞ্জারাস, কিন্তু যদি সাবধানে থাকা যায়, মানে হঠাৎ করে আমার করোনা হয়েছিল, সবার করোনা হয়েছিল বলে সবার মিউকরমাইকোসিস হবে, এই ধারণাটা ভুল ধারণা। মানুষের মধ্যে আতঙ্ক, এখন আমার কাছে অনেক পেশেন্ট আছে চোখ লাল হয়ে গেছে, স্যার আমার ব্ল্যাক ফাঙ্গাস নয় তো? না, আপনার এরকম করে ব্ল্যাক ফাঙ্গাস হতে পারে না। ব্ল্যাক ফাঙ্গাস হওয়ার জন্য কিছু রিকুইজিট আছে, যেগুলো তার আগে আপনার অন্যান্য সিমটম দেখা যাবে। চোখ লাল হলেই শুধু ব্ল্যাক ফাঙ্গাস নয়, বেসিক্যালি আপনাকে মানে মেন করোনা পরবর্তী রোগীদেরই মধ্যে ব্ল্যাক ফাঙ্গাসটা দেখা যাচ্ছে অধিকাংশ 99% ক্ষেত্রে, এবং তাদের যেগুলো বলা হচ্ছে আগে নাকের
সম্বন্ধে চিন্তা করতে হবে। নাক দিয়ে কোনো কালো ডিসচার্জ আসছে কিনা, চোখটা লাল হয়ে যাচ্ছে কিনা তার সঙ্গে, এবং নাক বন্ধ হয়ে থাকছে কিনা। এইখান থেকে কিন্তু নাক থেকে কিন্তু অ্যাফেকশনটা হয়। সুতরাং এটা নট নেসেসারিলি অনলি আই ইনফেকশন, এটা কিন্তু কম্বাইন্ড নাক কান গলা এবং চক্ষু রোগ বিশেষজ্ঞ দুজনের যৌথ উদ্যোগে কিন্তু এই রোগটার চিকিৎসা করতে হবে। অযথা আতঙ্কিত হওয়ার দরকার নেই, কিন্তু যারা করোনা সংক্রমিত হয়েছেন এবং যারা অক্সিজেশন থেরাপি হয়েছে, যাদের অক্সিজেন নিতে হয়েছে, তাদের ক্ষেত্রে একটু এক্সট্রা সাবধানতা অবলম্বন করার দরকার। যে কোনো রকম অসুবিধা হলে, নাকের কোনো অসুবিধা হলে বা চোখের কোনো অসুবিধা হলে তৎক্ষণাৎ রেসপেক্টিভ ডাক্তারকে দেখিয়ে একটা ওপিনিয়ন নেওয়ার দরকার। কিন্তু অযথা আতঙ্কিত হবেন না, আপনার আমার ব্ল্যাক ফাঙ্গাস হবে না। সুতরাং অযথা আতঙ্কিত হয়ে চোখ লাল হয়ে গেছে বলেই আমার চোখে ব্ল্যাক ফাঙ্গাস হয়েছে, চারধারে এত মিডিয়াতে প্রচার হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস ব্ল্যাক ফাঙ্গাস ব্ল্যাক ফাঙ্গাস, মানুষের মনের মধ্যে ঢুকে যায়, এরা মানসিক রোগী হয়ে দিকে চলে যায় একদম একদম। যে আমার চোখে লাল হয়েছে মানে ব্ল্যাক ফাঙ্গাস হয়েছে। কিন্তু ঠিক, ব্ল্যাক ঠিক। ফাঙ্গাসটা এইভাবে সরাসরি চোখে এসে ঢোকে না, ওটা নাকের মধ্যে দিয়ে চোখের অরবিটে স্প্রেড করে, বেসিক্যালি চোখেও স্প্রেড করে না, অরবিটে স্প্রেড করে, তখন জিনিসটা মারাত্মক অবস্থা হয়। তাহলে ডাক্তারবাবু যেটা বললেন যে ব্ল্যাক ফাঙ্গাস কিন্তু করোনার জন্যই যে এসেছে তা নয়, ব্ল্যাক ফাঙ্গাস দীর্ঘদিন ধরেই ছিল। তাহলে আপনার কাছে আরেকটা ছোট্ট জিনিস জানার যে ব্ল্যাক ফাঙ্গাস মানে শুধুই কি করোনা রোগীরই হবে? একটা নর্মাল আমার করোনা হয়নি, আমার ব্ল্যাক ফাঙ্গাস হতেই তো পারে। হতে পারে, নিশ্চয়ই হতে পারে। সেটা যে করোনার জন্য হবে তা নয়। আপনার যদি আজকে কোনো রেসপিরেটরি প্রবলেমের জন্য অক্সিজেন থেরাপি নিতে হয়, তাহলে আপনারও ব্ল্যাক ফাঙ্গাস হতে পারে। আচ্ছা, নট করোনা, নেসেসারিলি করোনা। একদম একদম। তো ডাক্তারবাবু যেটা বললেন, যেমন করে বলা হয় সব জ্বরই করোনা নয়, আবার সব চোখ লাল, ডাক্তারবাবু যেটা বললেন অনেক রোগী চোখ লাল হয়ে যাচ্ছে যে আমার কি ব্ল্যাক ফাঙ্গাস, চোখ লাল হয়ে যাওয়া মানে ব্ল্যাক ফাঙ্গাস নয়। আনন্দ বাংলায় দর্শকদের কাছে আমি এটা বলতে চাইবো, আপনারা ভাববেন না যে ব্ল্যাক ফাঙ্গাস একটা নতুন কিছু, কোনোভাবেই আতঙ্কিত হওয়ার দরকার নেই। ব্ল্যাক ফাঙ্গাস আগেও আছে, আজকেও থাকবে এবং আগামী দিনেও থাকবে। কিন্তু এটা করোনার জন্যই যে বিশাল কিছু ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, এটা অযথা আতঙ্ক হওয়ার কোনো মানে হয় না। ঠিক যেমনভাবে করোনা হলেই অক্সিজেন লাগবে এরকম একটা প্যানিক তৈরি হয়েছিল এবং সবাই অক্সিজেন আনতে শুরু করেছিল, যে সবারই কিন্তু ডাক্তারবাবু আমি জানতে চাইবো যে সবারই তো আর অক্সিজেন লাগছে না, কয়েকজন মানুষেরই লাগছে। এই যে মানুষের মধ্যে কয়েকটা ভ্রান্ত ধারণা, আমরা অবশ্যই আনন্দ বাংলার দর্শকদের এই সঠিক বার্তা এবং সঠিক ধারণা অন্তত এই ডক্টর স্ট্রেট দিনে আমরা দিতে চাইব। এই ভ্রান্ত ধারণা থেকে অন্তত দূরে থেকে আতঙ্কটা দূরীভূত হলেই কিন্তু আপনি অবশ্যই সচেতন এবং অবশ্যই আমাদের মনোরোগ বিশেষজ্ঞর কথায় আপনার মানসিকভাবেও আপনি সুস্থ থাকবেন স্বাভাবিকভাবে। তো আমার পরবর্তী প্রশ্ন আমাদের প্রিয় ডাক্তারবাবু আয়ন বাবুর কাছে, যে বর্তমান লকডাউন পরিস্থিতিতে আমরা অনেক মানসিক রোগীও তো আছে, এমনি অজান্তেই আমরা বুঝতেই পারি না আমাদের পাশাপাশি থাকেন, এবং অনেকে নার্ভের সমস্যায় ভোগেন বা অসুস্থ মানুষ যারা বয়স্ক মানুষ। এবং আপনি নিশ্চয়ই তো ডাক্তারবাবু চিকিৎসা করতে গিয়েও দেখেছেন অনেক বাচ্চা ছেলেও এই মানসিক সমস্যার মধ্যে, স্টুডেন্টরাও তো বললেন প্রবলেম বর্তমান দিনে ফেস করছে, এবং সেটা এই করোনার লকডাউন সেটা কতটা প্রভাবিত করছে বলে আপনার মনে, কতটা পেশেন্ট এইভাবে প্রচুর পরিমাণ আসছে বর্তমান দিনে? মানসিক দিক থেকে মানসিক সমস্যার যদি পরিবর্তন দেখা যায়, সবচেয়ে বেশি অ্যাফেক্টেড ইয়ঙ্গার এজ, কম বয়সী বাচ্চারা, 5 বছরের বাচ্চা থেকে শুরু করে 25 বছর বয়স পর্যন্ত, পার্টিকুলারলি যারা স্টুডেন্ট। কারণ এদের এক্সটার্নাল স্টিমুলাস বলে এই মুহূর্তে কিছুই নেই, সারাদিন বাড়িতে থাকা, অনলাইনে ওই যতটুকু পড়াশোনা করা, এর ফলে যেটা হচ্ছে যে ক্রমান্বয়ে ওরা ইন্টারনেট অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। এটি একটি সবচেয়ে বড় মানসিক রোগ, যেটার কোনো মেডিসিন নেই। এটাকে অ্যাভয়েড করতে হলে যেটা দরকার, মোবাইল থেকে যতটা সম্ভব, প্রয়োজন না হলে সরিয়ে রাখা, কম্পিউটার কিংবা টেলিভিশন থেকে, সঙ্গে যোগাসন, সঙ্গে ফ্যামিলির সঙ্গে টাইম পাস করা, অবশ্যই নাচ গান বাজনা এবং অন্যান্য জিনিস। স্টুডেন্টদের ক্ষেত্রে আমার 20 বছরের প্র্যাকটিসের এক্সপিরিয়েন্সে যেটা দেখতে পেতাম, এই বিগত 16 মাসের মধ্যে নাম্বার অফ স্টুডেন্টস পেশেন্ট প্রায় অন্তত 10 গুণ বেশি। বেশিরভাগই অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার, পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলাটা অসম্ভব, বছরের পর বছর, মাসের পর মাস ক্লাস বন্ধ, পরীক্ষাগুলো ক্যান্সেল হয়ে যাওয়া, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক। একটা স্টুডেন্টের কাছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা, কারণ এটা হচ্ছে ওদের জীবনের প্রথম মাইলস্টোন। সেটাই যদি না দিয়ে কোনোভাবে উত্তীর্ণ করে দেওয়া হলো, এটা কিন্তু অনেকেই মেনে নিতে পারে না, পার্টিকুলারলি যারা ভালো পড়াশোনা।
অন অ্যান অ্যাভারেজ স্টুডেন্টরা হয়তো খুশি হতে পারে যে বাবা এবারে পরীক্ষাটা না দিয়েও গেলাম, কিন্তু এটা করোনা একটা জেনারেশন গ্যাপ করে দিচ্ছে। এই যে লুপ হোল কিংবা এই যে গ্যাপটা, এটা কিন্তু আগামী 2-3 দশক টাইম লাগবে। দ্যাট উইল টেক অ্যাটলিস্ট 20-30 ইয়ার্স। কারণ একজন মেডিকেল স্টুডেন্ট, তার 1.5 বছর ধরে মেডিকেল কলেজ বন্ধ, একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যেখানে হাতে কলমে শেখার ব্যাপারটা, এটা কি করে সম্ভব? আন্ডার গ্র্যাজুয়েশনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যার উপরে বেস করে পোস্ট গ্র্যাজুয়েশন, সে ডাক্তারই হোক, লয়ারই হোক, ইঞ্জিনিয়ারই হোক, টিচারই হোক, এটা কিন্তু সম্ভব নয়। যার জন্য দেখা যাচ্ছে ওদের মধ্যে হতাশার পরিমাণ বিশাল। শুধু হতাশা নয়, এক একটা সময় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা সুইসাইডাল টেন্ডেন্সি কিংবা আত্মহত্যার একটা প্রবণতা, ইনসমনিয়া, ঘুমের ডিস্টারবেন্স, অসম্ভব বিরক্ত হয়ে যাওয়া, খিটখিটে হয়ে যাওয়া, কারোর সঙ্গে না মানিয়ে নেওয়া। সামগ্রিকভাবে একটা বাচ্চার যে স্বাভাবিক মনের যে পরিবেশ, যে স্বভাবটা ছিল, সেটা সম্পূর্ণভাবে অ্যাব্রাপ্টলি চেঞ্জ হয়ে যাচ্ছে। সেটা আবার অনেকের শারীরিক সমস্যার মধ্যে দেখা যাচ্ছে বদহজম হচ্ছে, খিদে হচ্ছে না, যার জন্য অনেক বাবা মা কি করছেন, বাধ্য হয়ে ফিজিশিয়ানদের কাছে যাচ্ছেন। কিন্তু সমস্যাটা পেটে না, সমস্যাটা হচ্ছে মনের মধ্যে। আমি একটা হাইলাইট করতে চাই মাথা যন্ত্রণা, সাইকোলজিক্যাল প্রবলেম, এবং হেডেক হচ্ছে কমনেস্ট কমপ্লেন। প্রচন্ড মাথা যন্ত্রণা বেড়ে গেছে। হেডেক হচ্ছে কমনেস্ট কমপ্লেন, যেটা কনভেনশনাল পেন কিলার কিংবা অন্যান্য কোনো কিছু দিয়ে কিন্তু সলভ করছে না। দেখা যাচ্ছে কোনোভাবে যদি সিচুয়েশনটা ইমপ্রুভ করে, অনেক সময় আমাদের বাধ্য হয়ে, ছোটো বাচ্চাদের সাধারণত আমি মেডিসিন দেওয়ার পক্ষপাতী নই, সাধারণত আমি ওদের কাউন্সেলিং, সাইকোথেরাপি, ফ্যামিলি থেরাপি, গ্রুপ থেরাপি সমস্ত কিছুর উপরেই জোর দিই। কিন্তু এক্ষেত্রে আমরা অনেক সময় অসহায়, কারণ সাইকিয়াট্রির মানসিক চিকিৎসা একটা বিশাল ব্যাপার। এটার সঙ্গে অন্যান্য পেশার সঙ্গে জড়িত সাইকোথেরাপিস্ট কিংবা কাউন্সেলিং, যেটা আমাদের মফস্বল টাউনের মধ্যে অনেক সময় পাওয়া সম্ভব নয়। কিন্তু এই করোনা পরিস্থিতিতে কলকাতা কিংবা অন্য কোনো জায়গায় রেফার করাটাও খুব মুশকিল হয়ে যায়। সেই জন্য চেষ্টা করি যতটা সম্ভব বেশি টাইম পেশেন্টটাকে দেওয়া যায়, তাকে যেভাবেই হোক স্টিমুলাস করা যায় কিনা। পরিস্থিতিটা যেভাবে দাঁড়াচ্ছে, এই ডিপ্রেশনটা কিন্তু আজকে সাময়িক নয়, অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডারটা কিন্তু সাময়িক নয়, এই জিনিসটা কিন্তু একটা ক্রনিকভাবে দেখা দিচ্ছে। যার জন্য পরবর্তী পর্যায়ে ফলোআপে আমরা দেখতে পাচ্ছি সেই বাচ্চাটির কিন্তু আগের চেয়ে স্মরণশক্তি কিংবা মেমোরিটা অনেকটাই লস হচ্ছে। এবং এই পরিস্থিতিটা যদি ক্রমান্বয়ে চলে, তাহলে কিন্তু সমস্যা আরও গভীরভাবে দেখা দেবে। আমরা আশা করতে পারি যে সেপ্টেম্বর মাসের শেষের দিকে 18 বছরের নিচের বাচ্চাদের ভ্যাকসিনটা আসবে। আমাদের এই অসহায় অবস্থা থেকে মুক্তি দেওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে ভ্যাকসিনেশন। যদি দেখা যায় যে 6 থেকে 18 বছরের বাচ্চাদের ভ্যাকসিনেশনটা দেওয়া যায়, ওরা স্পন্টেনিয়াসলি অনেক বাইরে বেরোতে পারবে, নিজেদের বন্ধুদের সঙ্গে ইন্টারাকশন করতে পারবে। আগেকার প্যান্ডেমিকের আগের যে লাইফস্টাইলটা ছিল, সেটাই মেনটেন করতে পারলে চিকিৎসা সবচেয়ে বেশি লাভবান হতে পারবে। ওভারঅল সমস্ত হতাশার মধ্যে ওই একটি আশার আলো, উন্নত মানের ভ্যাকসিন এবং ভ্যাকসিনেশনের রেটটা অনেক বেশি আপাতত আমাদের দেশে হচ্ছে। সেটা হলেই যত তাড়াতাড়ি সম্ভব ততটাই কিন্তু উপকার পাওয়া যাবে। একদম এই অন্ধকার বার্তার মধ্য দিয়ে স্বাভাবিকভাবে, যেহেতু আমরা একটা অন্ধকার সময়ের মধ্য দিয়ে চলছি, ডাক্তারবাবু সেখানে আজকে একটা আশার আলো দিলেন যে সত্যি আমরা যদি ভ্যাকসিনেশনটা করতে পারি, এবং সেখানে যদি সত্যি সবচেয়ে পারিবারিকভাবে যেটা দেখা যায় যে অনেকেই বিভিন্নভাবে অসুস্থতা হচ্ছে, স্বাভাবিকভাবে আমরা অনেকেই কিন্তু আজ মানসিক রোগী হয়ে উঠেছি। সেটা সবসময় কিন্তু অন্তত পারিবারিকভাবে যারা বাচ্চা ছেলে মেয়ে আছে, তাদের বাবা মাকে কিন্তু এটা সচেতন হতে হবে যে সঠিক চিকিৎসা শরীরে না মনে। যদিও মনই কিন্তু মানুষকে ভাবায় বা মানুষকে অনেকটা এগিয়ে নিয়ে চলে, মানসিক সুস্থতা থাকা কিন্তু সবচেয়ে বড় জরুরি। তাই আমরা মনোরোগ বিশেষজ্ঞর এই ভাবনা, ওনার এই আশার বাণী আমাদের জীবনের পথে পাথেয় হবে। আজকের এই ডক্টরস দিনের বার্তা হোক। আমাদের এখন বিজ্ঞাপন বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। আসছি বিজ্ঞাপন বিরতির পর। দেখতে থাকুন আনন্দ বাংলা, বাংলার আনন্দ, বাংলার ঘরে। রাত পাঠালো তারার আলো, ভোরের কণা হীরের রং, সোনার রূপে মন হারালো, অলংকারের আলিঙ্গন। তোমায় ঘিরে রোদের কণা, তোমায় জুড়ে আলোর সুর, রূপকথারা মেলুক ডানা, মুঠোয় ভরে সমুদ্র। চিরন্তন এই বন্ধনে উঠল জেগে আনমনে, সোনার কাঠ
মাটির ছোঁয়ায় তোমার রূপ। তুমি অনন্যা, তুমি নারী, তুমি উপমা তোমারই রাজলক্ষ্মী, জেমস অ্যান্ড জুয়েলারি। রাজলক্ষ্মী জেমস অ্যান্ড জুয়েলারি, বন্ধন, চিরন্তন, কাঁথি, পূর্ব মেদিনীপুর। আপনার সন্তান কি অঙ্কে দুর্বল? মনঃসংযোগের অভাবে ভুগছে? চঞ্চলতার জন্য পরীক্ষায় জানা বিষয় কি ভুল লিখে আসছে? ক্লাসে শিক্ষকের আলোচিত বিষয়গুলো ঠিকমতো শুনছে না? এই সমস্ত সমস্যার সমাধান হলো অ্যাবাকাস, যা সম্পূর্ণরূপে পরিকল্পনা করা হয়েছে 4 থেকে 15 বছরের শিশুদের জন্য। অ্যাবাকাস নামক শিখন যন্ত্রের দ্বারা শিশুদের গণিত সম্পর্কে জড়তা বা ভীতি দূর করা যায়। তেমনভাবেই শিশুরা খুব সহজে অতি দ্রুত গাণিতিক সমস্যার সমাধান করতেও সক্ষম হয়। এরই সাথে সাথে এই শিক্ষণ যন্ত্রের দ্বারা মানসিক পর্যবেক্ষণ ক্ষমতা, একাগ্রতার সঙ্গে শোনার ক্ষমতা বাড়ানো হয়। সবচেয়ে বড় কথা, এই যন্ত্রের সাহায্যে শিশুদের মস্তিষ্কের ডান ও বাম উভয় অংশেরই দ্রুত বৃদ্ধি ঘটে। তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তৈরি এনরুট কন্টাই অ্যাবাকাস সেন্টারে। ভর্তি চলছে, আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানার জন্য নিচে দেওয়া নম্বরে কল করুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আনন্দ বাংলা, বাংলার আনন্দ বাংলার ঘরে। আজকে ডক্টরস ডের বিশেষ দিনে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছিলেন, আপনারা জানেন, চক্ষুরোগ বিশেষজ্ঞ ডক্টর সুপ্রিয় দে এবং মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর অয়ন মাইতি মহাশয়। আমরা ওনাদের মহান পরামর্শ, ওনাদের ভাবনা, ওনাদের বাস্তব অভিজ্ঞতাগুলো আমাদের আনন্দ বাংলার দর্শকদের কাছে বললেন। ওনাদের ব্যস্ত শিডিউলের মধ্যে আমাদের কিন্তু আনন্দ বাংলা চ্যানেলকে সময় দিয়েছেন। ওনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের জানাবো। এবং স্পেসিফিক স্যাররা খুবই ব্যস্ত আছেন এবং আমি খুব তাড়াতাড়ি আমাদের প্রিয় ডাক্তারবাবু, চক্ষুরোগ বিশেষজ্ঞ সুপ্রিয় বাবুর কাছে যাব। ডাক্তারবাবু, আমার আরেকটা প্রশ্ন রয়েছে। বয়স্ক মানুষের সাথে সাথে বর্তমান দিনে শিশুরাও, বাচ্চা ছেলেরাও কিন্তু চোখের সমস্যায় পড়ছে এবং সেটা নার্সারি ক্লাস থেকেও আমরা দেখতে পাচ্ছি। চশমা মানে চোখের সাথে যেন চশমাই তো সম্পর্কযুক্ত, যে সমস্যা মানেই যেন চশমা পড়তে হচ্ছে। এবং বাচ্চা ছেলেরা কিভাবে এফেক্টেড হচ্ছে এতটা তাড়াতাড়ি? বেসিক্যালি এটা আমরাও দেখতে পাচ্ছি লাস্ট গত 5-7 বছর ধরে ছোট বাচ্চাদের মধ্যে মাইনাস পাওয়ার আসার প্রবণতাটা খুব বেড়ে গেছে। এর কারণ নিয়ে এখন বিভিন্ন রকম স্টাডি চলছে। কারণটা কি? তার মধ্যে একটা স্টাডি বলছে যে আগে বাচ্চারা আউটডোর গেমস বেশি খেলতো। হ্যাঁ, আউটডোর গেমসের সঙ্গে কিন্তু ডাইরেক্ট সানলাইটের এক্সপোজার কিন্তু আমাদের শরীরের পক্ষে দরকার ভিটামিন ডি তৈরি হওয়ার জন্য। তো এখনকার দিনে কিন্তু বাইরে আউটডোর অ্যাক্টিভিটিস কিন্তু বাচ্চাদের খুবই কমে গেছে। হয় স্কুলে থাকে, না হলে বাড়িতে থাকে, কম্পিউটার, ল্যাপটপ, গেমস, এই নিয়ে কিন্তু এখনকার দিনের সংসার, বাচ্চাদের সংসার। তো আউটডোর অ্যাক্টিভিটিস কমে যাওয়ার জন্য বা সানলাইটের ডাইরেক্ট এক্সপোজার কমে যাওয়ার জন্য হয়তো বা বাচ্চাদের চোখে কম বয়স থেকে পাওয়ার আসতে শুরু করেছে। এছাড়া কিছু জেনেটিক কন্ডিশনও থাকতে পারে, বাট আমরা দেখছি সত্যি আজকালকার দিনে বাচ্চাদের মধ্যে মাইনাস পাওয়ার আসার টেন্ডেন্সি খুবই বেশি। আগে আমরা 10 বছর আগে যেভাবে দেখতাম, বা এখন হয়তো এটাও বলা যেতে পারে বাচ্চার বাবা মার মধ্যে অ্যাওয়ারনেসটা বেড়েছে। মানে কিছু হলেই দেখাতে নিয়ে আসে, সেই জন্য হয়তো পাওয়ারটা ধরা পড়ে। আগের দিনে ধরা পড়তো না, দেরি করে আসতো, তখন দেরি করে ধরা পড়তো। তো এটা এখন বলা সম্ভব না যে এই মুহূর্তে এই পাওয়ারটা কেন বাড়ছে, কিন্তু বাড়ছে এটা ডেফিনেটলি বাচ্চাদের মধ্যে চশমা লাগছে এবং সেটা আমাদেরকে দিতে হচ্ছে। বিকজ এই বয়সে যদি ঠিকঠাক করে পাওয়ার না পড়া হয় তাহলে কিন্তু দৃষ্টিশক্তির ক্ষতি হতে পারে, মানে দৃষ্টির ডেভেলপমেন্টের ক্ষতি হতে পারে। কম বয়সে একটা ধরুন 6 বছর বয়সের বাচ্চার যদি মাইনাস পাওয়ার লাগে বা প্লাস পাওয়ার লাগে, তাকে যদি সেই বয়সে পাওয়ারটা না দেওয়া হয়
তাহলে কিন্তু তার দৃষ্টির ডেভেলপমেন্টটা ঠিকঠাক করে হবে না। ভবিষ্যতে পাওয়ারটা নিলেও কিন্তু অনেক সময় তার দৃষ্টির কিছুটা খামতি থেকে যাবে। তো একদম, সেই জন্য একদম। যখনই আমি সমস্ত অভিভাবকদের বলবো, প্লাস আজকালকার দিনে যেভাবে আমি আগেই বলেছি আমার কথা, ইলেকট্রনিক মিডিয়া যেভাবে ইউজ হ্যাঁ, হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। যদি কোনোভাবে আপনারা দেখেন যে আপনাদের বাচ্চাদের কোনোভাবে অসুবিধা হচ্ছে, মোবাইলটাকে বা রিডিং মেটেরিয়ালকে খুব কাছে নিয়ে এসে ধরছে, বা দূরে টিভি দেখতে গেলে কাছে চলে যাচ্ছে, টিভির কাছে চলে যাচ্ছে, বা অনলাইন ক্লাস করার সময় চোখ থেকে জল পড়ছে, তাহলে সত্ত্বর ডাক্তারের পরামর্শ নিন, যাতে কোনো রকম কিছু না থাকাই ভালো, যদি কিছু থাকে তাহলে যাতে আর্লি স্টেজে ধরা পড়ে। এটুকু আমি বলতে চাইবো। এবং আরেকটা জিনিস এখনকার দিনে দেখছি প্রাসঙ্গিকভাবে বলেই বলছি, আমি নিজেও যেটা ফিল করছি, সবাই ফিল করছে, যেটা হলো গিয়ে দেখবেন মাস্ক পরার জন্য একটা মাস্ক রিলেটেড ড্রাই আই বলে একটা নতুন রোগ আবিষ্কার হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। মাস্ক রিলেটেড ড্রাই আই জিনিসটা কি? আমরা যে মাস্কটা পরে আছি, মাস্কের ওপরের দিকে অনেক সময়তেই পুরোটা সিল থাকে না, যে জন্য ওপর দিয়ে হাওয়াটা লিক করে। এই হাওয়াটা গিয়ে ডাইরেক্টলি কিন্তু চোখে এফেক্ট করছে। এফেক্ট পড়ছে। এবার সেই ড্রাই গরম হাওয়া আপনি নিজেও ফিল করতে পারবেন, চশমা হেজি হয়ে যাচ্ছে, ডাইরেক্টলি গিয়ে হাওয়াটা চোখে গিয়ে পড়ছে, তখন চোখটা কিন্তু এই কন্টিনিউয়াসলি হাওয়া পড়তে থাকলে চোখটা ড্রাই হতে থাকে। এটা একটা নতুন রোগ কিন্তু আবিষ্কার হয়েছে, এটা বলে মাস্ক রিলেটেড অ্যাসোসিয়েটেড ড্রাই আই, ম্যাডি। একদম ডাক্তারবাবুর কথার সুরেই যদি বলি, ডাক্তারবাবুর কাছে আরেকটু আমি স্পেসিফিক একটা কোশ্চেন জানতে চাইবো, মানে হঠাৎ করে ইচ্ছে হচ্ছে যে চোখের সমাধানের একটা বড় আধার যদি বলেন চশমাই সমস্যা হলে, এবং সেই আধারটাও মনে হয় কখনো কখনো সমস্যা হয়ে দাঁড়ায়, যেটা আপনি বললেন মাস্কের জন্য। তার সাথে সাথে অনেক পরিবারকে দেখেছি, বাচ্চা ছেলেকে অনেক বাজার চলতি কালারিং চশমা পরাচ্ছেন, এবং অনেকে ইয়াংস্টাররাও অনেকে বাজারের বিভিন্ন বিভিন্ন ব্র্যান্ডেরই চশমা ইউজ করছেন, বা বাইক ড্রাইভ করছেন যারা, বিভিন্ন কালারিং চশমা ইউজ করছেন। সেগুলো কি কোনোভাবে চোখে প্রতিবন্ধকতা হতে পারে? হ্যাঁ, দেখুন, আপনি একটা সানগ্লাস হয়তো পরলেন 5 মিনিট 10 মিনিট, তাতে চোখের খুব একটা কিছু ক্ষতি হয় না। হ্যাঁ, কিন্তু আপনি যদি ভুল পাওয়া না, অনেক সময় কি হয় সানগ্লাস গুলোতে হ্যাঁ, একদম মানে আমরা যদি প্লেন গ্লাস পরি তাহলে আমার চোখের উপর কিন্তু এফেক্ট পড়বে না, বাট হ্যাঁ, সেই গ্লাসটা যে প্রপারলি ম্যানুফ্যাকচারড হয়েছে তার মধ্যে হয়তো কিছু পাওয়ার আছে, হ্যাঁ। সেটা আপনি জানেন না আপনি যখন পড়ছেন। হুম। তো সুতরাং সেই পাওয়ার দেওয়া গ্লাস যদি পান তখন আপনার চোখের উপর স্ট্রেন পড়তে পারে। একদম। আদারওয়াইজ 5-10 ওটা মিনিট বললাম। 8 ঘন্টা একটা চশমা পরলে আপনার চোখের খুব একটা ক্ষতি হয়ে যাবে এই কথাটা বলবো না, অযথা ভয় দেখিয়ে কোনো লাভ নেই। একদম একদম। কিন্তু আমি যে বলেছিলাম একটা ওই এখনকার দিনে ইলেকট্রনিক মিডিয়া যারা ইউজ করে তাদের জন্য হুম। প্রোটেকশন দরকার। প্রোটেকশনটা দিলে অন্তত চোখটার স্ট্রেনটা কিছুটা কম কম, একদম। আচ্ছা, আমরা মানে অসাধারণ একটা তথ্য পেলাম ডাক্তারবাবুর কাছে, যে অবশ্যই কালারিং চশমা মানেই যে একটা আতঙ্কের ব্যাপার তা নয়, আপনারা অবশ্যই পড়তে পারেন, কিন্তু সেটা বেশিক্ষণ নয়। সব কিছু ব্যাপারটা কখনই বাড়াবাড়ি হওয়াটা মনে হয় ঠিক নয়। আমরা আমাদের মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর অয়ন মাইতি মহাশয়ের কাছে যাব। ডাক্তারবাবু অবশ্যই আগেও বলছিলেন যে বর্তমান মহামারী পরিস্থিতিতে সবচেয়ে মনে হয় বেশি এফেক্টেড হয়ে আছে ছাত্রছাত্রীরাই, এবং সেখানে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাই তো আছে মানসিকভাবে এফেক্টেড। তবু বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য ডাক্তারবাবু বর্তমান পরিস্থিতি, যেখানে স্কুল নেই, যেখানে বন্ধু বান্ধবের কাছে মিশতে পারছে না তারা, এবং স্বাভাবিকভাবে অনলাইনে ক্লাস করছে আবার একদিকে, তো তাদের জন্য মানসিকভাবে স্থির থাকার জন্য, ভালো থাকার জন্য আপনি কি বার্তা দিতে চাইছেন? আজকে এই পরিস্থিতিতে আমরা একটা জিনিস উপলব্ধি করতে পারছি, 50 বছর আগে আমাদের একটা একান্নবর্তী পরিবারের কনসেপ্ট ছিল। একদম। আজকে ফ্যামিলিগুলো সব নিউক্লিয়ার ফ্যামিলি, বাবা মা এবং সন্তান। ফার্স্ট লাইফ লিড করছি, আধুনিক জীবনযাপন করছি, ইঁদুর দৌড়ে যাচ্ছি। আমরা দিনের পর দিন কিন্তু এগানো নয়, আমরা পিছিয়ে যাচ্ছি, মানসিক দিক থেকে অনেকটাই পিছিয়ে যাচ্ছি। আমাদের যে নিজেদের একটা ইন্টারনাল ফিলিংস, অনুভূতি, সেটা কিন্তু দিনের পর দিন মোটা হয়ে যাচ্ছে। আমাদের লাইফস্টাইলটা এখন কিন্তু পুরোপুরি কিছু ইলেকট্রনিক গ্যাজেটস এবং বিভিন্ন যন্ত্রপাতির দ্বারা নিয়ন্ত্রিত। এটা খুব পরিস্থিতি, এটা খুব স্বাভাবিক কথা যে 50 বছর আগে যে একান্নবর্তী পরিবার, বাবা মা, দাদু দিদা, কাকা কাকিমা, বিভিন্ন ভাইপো ভাইজি, এই যে একটা ইন্টারনাল বন্ডিং, এটা কিন্তু আজকে আমরা রিয়েলাইজ করতে পারছি। স্টুডেন্টদের অ্যাডোলিসেন্ট বয়ঃসন্ধিকালই হোক কিংবা ছোট বাচ্চাই হোক, ওরা কিন্তু ওদের অনুভূতি সবটা বাবা মায়ের কাছে প্রকাশ করতে পারে না। কারণ আমরা জানি ছোট বাচ্চাদের সম্পর্ক কিন্তু দাদু দিদার সঙ্গে যতটা নিবিড়, বাবা মায়ের সঙ্গে ততটা নয়। এই রিয়েলাইজেশনটা আজকাল সমস্ত মানুষই উপলব্ধি করতে পারছে।
যে একান্নবর্তী পরিবারের গুরুত্বটা কিন্তু একটা বিশাল। আমরা যদি ধরি আমাদের সমস্যাটা, আমরা আমাদের আনন্দ দুঃখ সমস্ত কিছু যদি শেয়ার করতে পারি, তাদের মনের উপরে কিন্তু আমাদের ভারটা অনেকটাই কমে যায়। স্টুডেন্টদের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে একটা ইঁদুর দৌড়, পরীক্ষা বছরের পর বছর ক্যান্সেল হয়ে যাচ্ছে, মাথার মধ্যে একটা চিন্তা থাকছে কবে আমি একটা ভালো র্যাঙ্ক করব, কোথায় একটা ভালো কলেজে ভর্তি হব, কোথায় আমি পোস্ট গ্রাজুয়েশন করতে পারবো, একটা ফাইন্যান্সিয়াল ব্যাপার একটা থাকছে, অনলাইনে ক্লাসে আর যাই হোক পুরো জিনিসটা কিন্তু আসে না, সেখানেও একটা প্রেশার থাকে। বাবা মাদের আমি একটাই রিকোয়েস্ট করব, এই পরিস্থিতিতে পড়াশোনার ব্যাপারে ছোট বাচ্চা এবং স্টুডেন্টদের উপর যতটা কম চাপ দেওয়া যায় ততটাই ভালো, কারণ ওরা অলরেডি মানসিক দিক থেকে বিপর্যস্ত হয়ে গেছে। ওদের উপর চাপ দিতে গেলেই কিন্তু ব্রেকডাউন করছে, এটা আমরা কিন্তু চেম্বারে পাচ্ছি। কারণ অনেকেরই বক্তব্য এটা অনলাইন ক্লাসের জন্য হয়, আমাকে একটা দামি অ্যান্ড্রয়েড মোবাইল কিনতে হচ্ছে, ল্যাপটপ কিনতে হচ্ছে, টিচারকে অনলাইনে পেমেন্ট করতে হচ্ছে, স্কুলে অনলাইনে পেমেন্ট করতে হচ্ছে, সমস্ত কিছু একটা খরচা। হ্যাঁ, এটা অনস্বীকার্য, কারণ এখন প্রত্যেকেই আমরা অর্থনৈতিক দিকে বিধ্বস্ত, কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে একটা ছোট বাচ্চার মনটা একটা নরম মাটির মতো, সেটাকে আমরা আমাদের নিজেদের মনের মতো তৈরি করবো। কিন্তু প্রথম থেকে যদি আমরা আঘাত দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা ব্রেক করতে বাধ্য হবে। যার জন্য দেখা যাচ্ছে যে বাবা মায়ের সঙ্গে ছোট বাচ্চাদের, স্টুডেন্টদের কিংবা অ্যাডোলেসেন্ট, পার্টিকুলারলি যারা অ্যাডোলেসেন্ট টিনেজার এজ গ্রুপে রিলেশনশিপটা খুব স্ট্রেন্ড হয়ে যাচ্ছে। মানে আগে যে বাচ্চা কথা শুনতো, আগে যে মেয়ে কথা শুনতো, এখন কিন্তু বাবা মায়ের কথাটা শুনছে না। এর চিকিৎসা পদ্ধতি বলতে আলাদা কিছুই নয়, যেটা করতে হবে আমাদের ইন্টারপার্সোনাল রিলেশনশিপটা ভালো রাখতে হবে, স্বাভাবিক রাখতে হবে। আমি যতটা সম্ভব আমি আমার ফ্যামিলিতে টাইম দেব, সেই সঙ্গে বাচ্চার ভালোর দিকটাকে আমরা বেশিভাবে এনকারেজ করব। হ্যাঁ, প্রত্যেক মানুষের কিছু ভালো এবং কিছু খারাপ থাকতেই পারে, খারাপ সেই সেন্সে বলা হচ্ছে না, কিছু সমস্যা হতে পারে, সেটা 100% সাকসেসফুল নাও হতে পারে। আমরা কিন্তু তাকে উৎসাহটা দেবো, তার পজিটিভ দিকটাই বেশিভাবে দেখাবো। আমরা নেগেটিভ দিকটা যতটা সম্ভব কম দেখালে বাচ্চাটা কিন্তু অনেকটাই এনকারেজ হবে, কারণ ও তো বেরোতে পারছে না, ওর বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশা নেই, ও যাবতীয় যা কিছু মোবাইল ফোন সমস্ত কিছুটাই। 2 নম্বর যেটা হচ্ছে, বাচ্চার অবশ্যই খাওয়া দাওয়া, নিউট্রিশনটা খুবই দরকার, উপযুক্ত ব্যালেন্স ডায়েটটা খুবই দরকার। 2 নম্বর হচ্ছে স্লিপ হাইজিন প্যাটার্ন। আজকাল একটা প্রবলেম যেটা দেখা যায়, যেহেতু অনেকটাই কাজ কমে যাওয়ার জন্য সমস্ত মানুষই আমরা কম বেশি, শুধু বাচ্চাদের দোষ দিলাম না, আমরা প্রত্যেকেই ইন্টারনেট অ্যাডিক্টেড, যার জন্য কেউ রাত্রি 11টা, কেউ 12টা, কেউ 1টা 1টার সময় ঘুমোচ্ছি, এবং কখনো দেখা যাচ্ছে যে পরের দিন 7টা 8টার সময় উঠছি, কারণ আমাদের লাইফস্টাইলটাই টোটালি চেঞ্জ। এটা একটা সবচেয়ে বড় মানসিক সমস্যা হচ্ছে ইনসমনিয়া, অনিদ্রতা। আমাদের স্লিপ হাইজিন মেনটেন করাটা খুব দরকার। সঙ্গে আগেও আমি বলেছি, যোগাসন যতটা সম্ভব আমরা করতে পারি আমরা ততটাই ভালো থাকবো। নিতান্ত যদি খুব দরকার হয় তাহলে আমরা অবশ্যই মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেব। একদম স্যার অসাধারণভাবে একটা কথা বললেন যে আমরা পারিবারিক মেলবন্ধনের মধ্যে যদি থাকি, আগে আমরা অনেক পুরনো বড় পরিবার দেখেছি, তার মধ্যে একটা যে আলাদা আনন্দ পরিবার, যে বাবা মার কাছ থেকে মানে দাদু দিদা আরও বেশি কাছের হয়। বর্তমান র্যাট রেসে আমরা নিউক্লিয় ফ্যামিলিতেই বেশি বিশ্বাসী, বাবা মা সন্তান। তো সেখানে বর্তমান দিনে বাবা মা দুজনেই সার্ভিস করছেন, একটা ছেলে যেন একা কারো কাছে যেন থাকছে, সেখানে তার যে নিজের কথা বলা বা গল্প বলাগুলো আর হয়ে উঠছে না। যেখানে আগে ঠাকুরমা ঠাকুরঝুলি পড়তো, সেখানে আজকে অ্যান্ড্রয়েড ছেড়ে সে আনন্দ খুঁজে বেড়ায়। একটা মানে ঘাস মারিয়ে সে যে মাঠে যাবে সে সুযোগ সে পাচ্ছে না, এবং সেই ব্যাপারটা পুরো মহামারী এসে তো পুরো আটকেই দিয়েছে। তো এই ভাবনার মধ্য দিয়ে আমি অনেক রাস্তা চলতে গিয়ে দেখেছি বাবা মা এতটাই বলে যে তোমাকে প্রথম হতে হবে, প্রথম। হ্যাঁ, একজন বাবা বলছে তুমি মাত্র অঙ্কে 99 পেয়েছো, তুমি 100 পেলে না। তো জয় গোস্বামী ওনার কবিতায় বলেছে যে একটা ছেলে অঙ্কে সে 100তে 100 পায়নি, 98 পেয়েছে বলে ওকে টর্চার করছে, এবং সে তার বলছে, জানো বাপি, আমার বন্ধু অবনীশ ও বলেছে অঙ্কে ও ফেল করবে, ও বলেছে জানে বাথরুমে কোথায় অ্যাসিড রয়েছে, ও জানে ও সুইসাইড করবে, ও উঠে যাবে খবরের প্রথম পাতায়। তার বন্ধু বলছে যে আমি বাবা মার এই যে প্রত্যাশার চাপ আমি আর নিতে পারছি না, আমি জানি বাথরুম সাফ করার অ্যাসিডটা কোথায় রয়েছে, জানি আমাকে সুইসাইড করতে হবে, কেননা বাবা মার প্রত্যাশার চাপ আমি নিতে পারছি না। এতটাই কেন, সে অঙ্কে 1 থেকে 2 কম পেয়েছে,
পাশ করার জন্য নয়, 100-তে সে 98 পেয়েছে। এই যে বিশাল একটা প্রত্যাশার চাপ, মা বকতে বকতে ছেলেকে নিয়ে যাচ্ছে, বাবু চল তোর বাড়িতে আজ হবে, যেন সে বাড়ি ফিরছে না জেলখানায় ফিরছে। এটা সত্যিই খুব আতঙ্কের। অবশ্যই ডাক্তারবাবু যেটা বললেন, আমাদের মনোরোগ বিশেষজ্ঞ, আপনারা কিন্তু সন্তানকে সময় দিন এবং তার সাথে পারিবারিক বন্ধুতার আবহে থাকুন, অবশ্যই ভালো হবে, সন্তান অনেক উজ্জ্বল হবে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি ডাক্তারবাবু, আপনার কাছে একদম সেই স্পেসিফিক প্রশ্ন আমাদের প্রিয় চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তার সুপ্রিয় দে মহাশয়ের কাছে। তো ডাক্তারবাবু, বর্তমান সবচেয়ে বড় বিপদ, প্রত্যেক ডাক্তারবাবু আপনারা একজন কোভিড ওয়ারিয়ার বর্তমান দিনে, আজকে এই বিশেষ মহতি দিনে, ডক্টরস ডের দিনে, তো সেই করোনা রোগী বলুন বা করোনা সচেতনতার বার্তা একটু অবশ্যই আপনার কাছে শুনবো, জানবো, এবং বর্তমান দিনে যারা করোনা আক্রান্ত হয়েছে তারা কিভাবে যদি চোখের যত্ন নেবে বা প্রিকশন নিতে পারে, যদি একটু বলেন। এখনো আমরা তো প্যান্ডেমিক থেকে বেরিয়ে আসতে পারিনি, এখনো আমরা প্যান্ডেমিকের মধ্যে দিয়ে যাচ্ছি। সেকেন্ড ওয়েভ এখন ডিক্লাইনের পথে, থার্ড ওয়েভ কবে আসবে আমরা জানি না, তবে যা প্রেডিকশন দেখা যাচ্ছে মানে তাতে খুব শীঘ্রই আমরা থার্ড ওয়েভ ঢুকে যাবো, এরকম একটা আশা বা নিরাশা আমাদের মনের মধ্যে রয়েছে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের এখনো যে কোভিড প্রোটোকল মেনে চলা উচিত, সমস্ত প্রোটোকলে মেনে চলতে হবে যতদিন পর্যন্ত না প্যান্ডেমিক থেকে আমরা বেরোতে পারছি। তো এই প্রসঙ্গে আমি চোখের ডাক্তার হিসেবে এটুকু বলতে পারি যে আমাদের চোখের চিকিৎসাটা এমনই যে আমাদের পেশেন্টদের ডাইরেক্টলি দেখতে হয়, মানে অনলাইন কনসালটেশন চোখের ক্ষেত্রে খুব একটা এফেক্টিভ নয়। কারণ একটা পেশেন্টকে যদি পাওয়ার দিতে হয়, আমি তাকে তার মুখের চোখের উপর পাওয়ার না বসে কিন্তু পাওয়ার দিতে পারবো না, তার চোখটা দেখে আমি তাকে পাওয়ার দিতে পারবো না, তাকে আমার পাওয়ার টেস্ট করতে হবে। বা একটা পেশেন্টের চোখ যদি কোনো আঘাত লেগে থাকে, তাহলে আমাকে সেই চোখটাকে মেশিনে দেখে তবেই সিদ্ধান্ত নিতে হবে যে তাকে কি ওষুধ দেওয়া যেতে পারে। সুতরাং আমাকে পেশেন্টকে খুব সামনে থেকে দেখতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের রিস্কটা আরো বেশি হয়ে যায়, যেহেতু পেশেন্টকে একদম সামনে থেকে দেখতে হচ্ছে। এখন অনলাইন কনসালটেশন অনেক স্ট্রিম অফ মেডিসিনে শুরু হয়েছে, কিন্তু আমার চোখের ক্ষেত্রে তার কিছু হিন্ডারেন্স আছে, যে জন্য আমরা অনলাইন কনসালটেশন খুব একটা চোখের ক্ষেত্রে পপুলার নয়। তো আমি পেশেন্টদের কাছে এইটুকু রিকোয়েস্ট করব যে আপনারা কোভিড প্রোটোকল মেনে চলুন, অযথা বিনা প্রয়োজনে বলবো না, বা অল্প প্রয়োজনে, যে প্রয়োজনটাকে অ্যাভয়েড করা যেতে পারে। ধরুন আপনার পাওয়ারটা হয়তো একটু প্রবলেম হচ্ছে, একটু চেঞ্জ হয়েছে, কিছুদিন পরে দেখালে চলবে, যতক্ষণ না পর্যন্ত নেসেসারি হয় ততক্ষণ পর্যন্ত ডাক্তারের চেম্বারে আসা মানে কিন্তু আপনিও একটা রিস্কে থেকে যাচ্ছেন যে অন্য একজন পেশেন্টের কাছ থেকে আপনার কাছে কোভিড আসতে পারে। 2 নম্বর কথা আমি বলবো জনসাধারণের প্রতি, যে কোনো ফ্যাক্ট দয়া করে ডাক্তারদের চেম্বারে এসে লুকোবেন না। অনেকে এরকম হয়েছে, 2 দিন আগে হয়তো জ্বর হয়েছে, একটু কাশি হয়েছে, ডাক্তারবাবুকে বলে কি হবে। কিন্তু আমার মনে হয়, আমার এটা প্র্যাকটিক্যাল ধারণা, যে কোনোভাবে লুকোবেন না। এটা আপনার জন্য নয়, আশেপাশের লোকজনের জন্য এবং ডাক্তারবাবুদের জন্য যথেষ্ট রিস্কের ব্যাপার। তো আর যেভাবে মাস্ক পরে থাকা, স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করা বা সাবান দিয়ে হাত পরিষ্কার করা, দূরত্ববিধি মেনটেন করে চলা, এগুলো আমাদের এখনো চালিয়ে যেতে হবে। জানি না কতদিন, আমরাও জানি না, আপনারাও জানেন না, কেউ জানে না, কিন্তু যতদিন পর্যন্ত না আমরা এই পরিস্থিতি থেকে বেরোতে পারছি ততদিন পর্যন্ত দয়া করে কোভিড নিয়মাবলী মেনে চলুন। একদম অসাধারণ স্যার, অবশ্যই যে বার্তাটা দিলেন, অবশ্যই আমাদের এখনো কিন্তু আমাদের বিপদ কাটেনি, শিওরে আবার তৃতীয় ঢেউ আসতেই পারে। তো তার জন্য আমাদের সচেতন বা প্রিকশন নিতেই হবে, দিলেই আমরা বিপদটাকে এড়াতে পারবো। এবং অবশ্যই শেষ প্রশ্নে যাব, আমাদের মনোরোগ বিশেষজ্ঞ আছেন ডক্টর অয়ন মাইতি মহাশয়। তো ডাক্তারবাবু, আপনি নিজে চিকিৎসা করতে গিয়ে, মনোরোগ চিকিৎসা করতে গিয়ে সবচেয়ে বড় ফ্যাক্টর হলো করোনা রোগীদের মানসিকভাবে তারা বিপর্যস্ত হয়ে উঠছে। তো সেই করোনা রোগীদের আপনি মানসিকভাবে কি বার্তা দিতে চাইছেন? অনেকে হয়তো করোনা আক্রান্ত অনেক রোগী, তারাও হয়তো আমাদের আনন্দ বাংলার চ্যানেলে এই অনুষ্ঠান দেখছেন, তো স্বাভাবিকভাবেই তো তাদের কি বার্তা দিতে চান? আমরা এটা জানি যে কোনো শারীরিক রোগ মানসিক রোগটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। করোনা অত্যন্ত সংক্রামক একটা ব্যাধি, কিন্তু এটার মানে আমাদের নিরাশ হওয়ার কিছু নেই যে এই রোগ থেকে আমরা মুক্তি পাবো না। আমাদের দেশে এই রোগ থেকে মুক্তির হার
সুস্থতার হার অন্যান্য দেশের তুলনায় অনেক অনেক গুণ বেশি। 1 নম্বর, 2 নম্বর এবং মৃত্যুর হার অনেক অনেক গুণ কম। একদম। আমরা ছোটবেলা থেকে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছি এই ধরনের ইনফেকশনে, এবং যেহেতু এটা একটা ভাইরাল ইনফেকশন এবং আমরা ছোটবেলা থেকে বিভিন্ন ধরনের টিকা নিয়েছি, ন্যাচারালি আমাদের শরীরের মধ্যে একটা অ্যান্টিবডি অনেক বেশি। যেখানে আমেরিকার মতো এত উন্নত দেশ, সেখানে মৃত্যু এখনো পর্যন্ত 6 লক্ষের উপরে, আমরা কিন্তু এখনো 4 লক্ষ ক্রস করিনি। তার কারণটা হচ্ছে আমাদের কমিউনিটির মধ্যে একটা হার্ড ইমিউনিটি আছে। করোনা হয়েছে, এটাকে আমি কোনোভাবেই লুকোতে যাব না। এটা কিন্তু কোনো লজ্জার রোগ নয়, এটা আমার আপনার দুজনের নয়, এটা সবার সমস্যা। এই রোগটাকে ডায়াগনোসিস করা খুবই দরকার এবং এর চিকিৎসা খুব নামমাত্র ওষুধেই হয়। 95% হোম আইসোলেশনেই হয়ে যায়, লেস দেন 5% হসপিটালাইজ লাগে এবং অক্সিজেন রিকোয়ারমেন্ট লেস দেন 2%। সুতরাং আতঙ্কিত হওয়ার কিছুই নেই। আগে আপনি ডায়াগনোসিস করুন, কারণ করোনায় আক্রান্ত হলে ভ্যাকসিনেশনের জন্য এটা খুব জরুরি ইনফরমেশন। কারণ প্রথম 3 মাসের মধ্যে আপনি ভ্যাকসিন নিতে পারেন না, কারণ 3 মাসের মধ্যে ভ্যাকসিনটা নিলে আপনার শরীরের মধ্যে ভ্যাকসিনের কার্যকারিতা অনেকটাই নষ্ট হয়ে যায়, কারণ আপনার শরীরের মধ্যে অলরেডি করোনার জন্য একটা অ্যান্টিবডি তৈরি হয়েছে। এটা কিন্তু বোঝার দরকার, যেহেতু এটা একটা প্যান্ডেমিক, আমরা সংঘবদ্ধভাবে লড়াই করছি। এখানে স্বাস্থ্যকর্মী, প্রশাসক, ভ্যাকসিনেশন সেন্টার ছাড়াও জনগণের কোঅপারেশন, সচেতনতা অত্যন্ত অত্যন্ত জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হয় যে করোনায় এই মুহূর্তে যে সমস্ত পেশেন্টগুলো আমরা পাই, তাদের মানসিক সমস্যার মধ্যে মানসিক হতাশা ভাব, ডিপ্রেশনটা সবচেয়ে বেশি। 1 নম্বর হচ্ছে এই রোগ সম্পর্কে এখনো জনসাধারণের সম্পূর্ণ ধারণা আসেনি। প্রথম ফার্স্ট ওয়েভের সময় যেটা আমরা দেখেছিলাম, একটা সোশ্যাল আইসোলেশনের একটা ব্যাপার ছিল, সামাজিক একটা ব্যাধির মতো দেখা দিয়েছিল। এইখানে করোনা আক্রান্ত মানে পুরো পরিবারটাকে সামাজিকভাবে বয়কট করে দেওয়া, এটা অত্যন্ত দুঃখের। সেটা কিন্তু আমরা দ্বিতীয় ওয়েভে দেখি। তার একটাই কারণ কিন্তু কিছুটা হলে আমরা কোভিড প্রোটোকল মেনে চলেছি এবং ভ্যাকসিনেশন, এটা হচ্ছে আমাদের হাতে সবচেয়ে বড় হাতিয়ার, এবং এই হাতিয়ার নিয়েই আমরা কিন্তু আলটিমেটলি এই যুদ্ধে জয়ী হব। এই আশাটা আমাদের রাখতে হবে। ডিপ্রেশনের সঙ্গে যেটা হচ্ছে অর্থনৈতিক কিছু সমস্যার জন্য অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, অত্যধিক মাত্রায় প্যানিক অ্যাটাক, হঠাৎ আতঙ্কিত হয়ে ওঠা। আপনার একবার বুক ধড়ফড় করলো বললে আপনি কর্পোরেট হসপিটালে দৌড়ে গিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করার কোনো দরকার নেই। আপনি সামগ্রিকভাবে পুরো ব্যাপারটা একটু চিন্তা ভাবনা করুন, আপনার শারীরিক ব্যাপারটার দিকে অবশ্যই নজর দেবেন। এটার জন্য দরকার পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম, প্রচুর পরিমাণে জল খাওয়া, সামান্য কিছু অ্যান্টিবায়োটিক, ডক্সিসাইক্লিন এবং অন্যান্য, এখন তো সেগুলোও দিতে বলছে না, কারণ হোম আইসোলেশনের চিকিৎসায় কিন্তু হচ্ছে গুড ফুড, অ্যাডিকুয়েট রেস্ট, 95% কিন্তু রিকভারি। সেটা যাদের কোমরবিড ইলনেস, যেমন ধরুন ডায়াবেটিস আছে, কারো ক্যান্সারের পেশেন্ট, যাদের কিডনির সমস্যা, তাদের ক্ষেত্রে বিপদ, সেটা কিন্তু লেস দেন 5%। করোনা হয়ে যাওয়া মানে বোধহয় আমি মৃত হয়ে গেলাম, এটা একেবারে সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। প্রথম কথা, এখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, এই আতঙ্ক ভাবটা থেকে রিকভারি হতে হবে। কারণ চারিদিক মনে হচ্ছে অন্ধকারময়, কিন্তু তার মধ্যে আশার আলো আছে এবং সেটা হবে, এবং আগামী কয়েক মাসের মধ্যেই সম্পূর্ণ ভ্যাকসিনেশনের কাজ হবে। কারণ ভারত সরকারের এই মুহূর্তে যে টার্গেটটা আছে, জুলাইয়ের শেষ থেকে ভ্যাকসিনের যোগানটা অনেক বাড়বে এবং প্রতিদিন 1 কোটি করে ভ্যাকসিনেশন হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বিক্ষিপ্ত কিছু দুর্ঘটনা, অপ্রিয় ঘটনা ঘটেছে, যেটা কলকাতায় এই জালি ভ্যাকসিনেশন নিয়ে, এটা কিন্তু আমাদের ইমিউনাইজেশন ভ্যাকসিনেশনের উপর বিশাল আঘাত দিয়েছে। মানুষের মনের মধ্যে একটা ভয় এবং সন্দেহ সৃষ্টি করেছে যে আমি যে টিকাটা নিলাম এটা কি সত্যি ঠিক না এটা জাল টিকা। একদম। এটা কিন্তু আপনাকে সরিয়ে রাখতে হবে মধ্যে, কারণ এখনো পর্যন্ত যে সরকারিভাবেই ভ্যাকসিনগুলো আসছে, এই জন্যই বাজারে এখনো ভ্যাকসিনটা ছাড়া হয়নি। করোনা হয়েছে, করোনা থেকে আমি রিকভারি করতে পারবো না, এবং করোনার জন্য যে মানসিক সমস্যা, এখান থেকে রিকভারি করতে পারবো না, এই ধারণা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। মানে এই ভয়ের খোলসটা আপনাকে ত্যাগ করতেই হবে, স্বাভাবিক জীবনযাত্রায় আপনাকে আসতে হবে ধীরে ধীরে, কারণ আপনি সারা জীবন ঘরের মধ্যে গুটিয়ে থাকতে পারবেন না। আপনাকে কম বেশি সমাজের সঙ্গে এক্সপোজড হতে হবে, কিন্তু সেটা কোভিড বিধি এবং প্রোটোকলটা মেনটেন করে, তাহলে ডেফিনেটলি আমরা অবশ্যই এই সমস্যা থেকে রিকভারি পেতে পারবো, এই যুদ্ধকে অবশ্যই আমরা জয়লাভ হতে পারবো। একদম, স্যারের কথায় একটা আশার আলো বাণী আমরা শুনলাম যে আতঙ্কে নয়, সুস্থ থাকুন, আপনারা কোভিড প্রোটোকল মেনে চলুন এবং অবশ্যই মানসিকভাবে সুস্থ থাকুন। তার সাথে সাথে আপনারা কোনোভাবে আতঙ্কিত হবেন না। জানি একটা কঠিন সময় আছে,
যখন বলে, চাণক্যের একটা কথা আছে, যখন শত্রু অদৃশ্য তখন নিজেকে কিন্তু লুকিয়ে নিতে হয়, গুটিয়ে নিতে হয়, তাই তো স্যার? তো ঠিক কিছুদিনের জন্য অবশ্যই। তো আমরা কিন্তু দীর্ঘদিন আমরা নিজেকে গুটিয়ে রাখতে পারবো না, কেননা মানুষ তো এই বিপদ বা এই সমস্যা কোনোদিন আগে মনুষ্য সভ্যতা এতটা পড়ে না, এইভাবে বিধ্বস্ত হয়। এইভাবে আগে হয়তো প্লেগ এসছে, কিন্তু Spanish Spanish flu flu এসছে, এসছে, সমস্ত কিছু overcome। কিন্তু কিন্তু গোটা আমাদের হাতে পৃথিবী এখন vaccine আছে। একদম আমাদের হাতে অস্ত্র আছে লড়াই করার। আর হ্যাঁ, করোনা মানেই কিন্তু মৃত্যু নয়, এটাই প্রথম এটা কথা। একটা ভাবা, মানে এই ধারণা থেকে বেরোতে হবে। দিলেই আপনারা অবশ্যই দেখবেন মানসিকভাবে সুস্থ থাকবেন। এবং এটাকে লজ্জা বলে ধরা যায়। হ্যাঁ একদম, যে আপনারা কখনই লুকাবেন না ব্যাপারটা, হলে অবশ্যই সুস্থ হবেন। স্যার তো বললেন যে মৃত্যুর হার একদম কম, এটা নিয়ে কোনো ভাবার কোনো দরকার নেই। তো কবির কথায় একটা কথা বলা যায়, কবিগুরুর কথায়, তরঙ্গ মেলায় যায় তরঙ্গ ওঠে, কুসুম ছড়িয়া পড়ে কুসুম ফোটে। আমাদের বিপদ আসবে, বিপদ যাবে, ভালো মন্দ নিয়েই জীবনটা এগিয়ে যাবে। সেই মধ্য দিয়ে আমাদের আশার আলোর বাণী দেখতে হবে। একদিন ঝড় থেমে যাবে, নচিকেতার সেই গানের আশার আলোর বাণী নিয়ে আমরা বলতে পারি, সত্যি একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ডাক্তারবাবুদের, এবং সবাই সুস্থ থাকুন। এবং ডক্টর স্টের শুভেচ্ছা আপনাদের জানাই, এবং আনন্দ বাংলা চ্যানেলের তরফ থেকে আপনাদের শ্রদ্ধা জানাই। মানে এই কঠিন সময়ে আপনারা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, আপনারা আপনাদের মহামূল্যবান সময় দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। শুভরাত্রি। দেখতে থাকুন আনন্দ বাংলা, বাংলার আনন্দ বাংলার ঘরে। নমস্কার।